যে তদন্ত চলছে, এনবিআর যে তদন্তটি করছে সেখান থেকে বলা হচ্ছে ১০০ কোটি টাকা কর ফাঁকির তারা তথ্য পেয়েছে ডেস্টিনির বিরুদ্ধে। তো এই তথ্যটি কিভাবে আসলো? আমার প্রথম জবাব হচ্ছে এই যে ১০০ কোটি টাকা করের যে ফাঁকি পাওয়া গেছে এই মর্মে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ এনবিআর থেকে পাইনি। আশা করছি পাবো, কারণ তার পাওয়ার আগেই গণমাধ্যমে দেখছি। তাই আমি যদি সুনির্দিষ্ট অভিযোগটি দেখতাম তাহলে সে অভিযোগের হিসাবে আমি জবাব দিতে পারতাম। তো আমি যেহেতু এনবিআর থেকে কোনো অভিযোগ আমরা পাইনি, গণমাধ্যমে এসেছে, আমি ওটারই উত্তর দিচ্ছি। আবার এখনও বক্তব্য হচ্ছে কর প্রদান করা কিন্তু কোনো ব্যবসায়ীর নিজস্ব এখতিয়ারের মধ্যে থাকে না। এইটা একটি প্রতিষ্ঠান থাকে, চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম। পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি, ইভেন বাংলাদেশের যত প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, প্রত্যেকের কিন্তু কোনো না কোনো একটা চার্টার্ড অ্যাকাউন্টিং কোম্পানির সাথে চুক্তি থাকে এবং এটা নির্ধারণ হয় অ্যানুয়াল বার্ষিক, আপনার কী বলে বার্ষিক আপনার ইয়েতে যেটা হয়, যেটাকে বলে অ্যানুয়াল রিটার্ন, বা আমরা যেটাকে বলি এজিএফ, অ্যানুয়াল জেনারেল মিটিং। সেইখানে কিন্তু নির্ধারিত হয় যে কাকে দিয়ে অডিট করা হবে আগামী বছর। সেই হিসাবে আমরা বর্তমানে যারা আমাদের ইয়ে করে থাকেন, খান আইভান চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম। এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, করের হিসাব, কর প্রদান করার যত কাজ আছে এটা ওই চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম প্লাস এনবিআর কিছু নির্দিষ্ট লোক একসাথে বসে এই বড় বড় কোম্পানিগুলোর কত টাকা কর দিতে হবে এটা নির্ধারণ করে। সুতরাং আমি মনে করি প্রথম জবাব হচ্ছে কোনো ব্যবসায়ী, কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়ীর পক্ষে সম্ভব নয় এই কথা নিশ্চিত করে বলা যে তার অজান্তে কিছু যদি ভুল হয়ে থাকে সে আসলে কতটুকু দাঁড়াচ্ছিল। এখন আমি বলি, আমি যখন আজকে সকালে এই গণমাধ্যমে নিউজটি দেখেছি, আমি সাথে সাথে খান আইভান চার্টার্ড অ্যাকাউন্টিং থেকে লোক কল করেছি, তারা আমার সাথে দেখা করেছে। এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা এই প্রতিষ্ঠান করে থাকি। তারা আমাকে এখনও নিশ্চিত করছে যে আমরা আপনাকে যেভাবে কর সাবমিশন করেছি, প্রদান করেছি, এর মধ্যে আমাদের ক্লেম হচ্ছে কোনো ভুল নাই, আপনারা আমাদের দৃষ্টিতে কোনো কর প্রদানে ফাঁকি দেন নাই। তো আমি বললাম কি আপনি কি তাহলে আমাকে এই মর্মে একটি চিঠি দিতে পারেন আপনার ফার্ম থেকে? ওনারা বলছেন আগামীকালে দিবেন। তো আগামীকাল ওনারা আমাকে কর প্রদান করা হয়েছে ঠিকমতো এই মর্মে যখন সার্টিফিকেশন দেবেন, তখন আমি ওনাদেরকে নিয়ে এনবিআর এর কাছে যাব যে দেখেন আমার এই যে যারা আমার পক্ষ থেকে কর দিয়ে থাকে তাদের এই হচ্ছে ভাষ্য, এবার আপনারা ওনাদের সাথে কথা বলেন, আমি চুপচাপ শুনবো। কারণ আমার কথা হচ্ছে কর দেয়া এবং ফাঁকি দেয়া কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নয়। এনবিআর এর তদন্ত দল যে তথ্যটি নিয়েছে এটা কি আপনাদের কম্পিউটার থেকে নিয়েছে নাকি খান আইভান গিও দিয়েছে, ওখান থেকে নিচে সব মিক্স আপ করে দিয়েছে? তাহলে এই ফারাকটা বা পার্থক্যটা কেন দেখা যাচ্ছে? এই ফারাকটা যে পেয়েছে ওনারা তো আমাদেরকে বলেনি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওনারা আমাদেরকে ডাকছেন না কেন? ডেকে বললেই তো হয় যে আপনাদের কাছে ১০০ কোটি টাকা পাওনা, এই বিষয়ে আপনাদের বা আপনাদের খান আইভান চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের জবাব কি বলেন? তখন ওনারা জবাব দিবে। জবাব দিতে ব্যর্থ হলে ওনাদের কথা টিকে যাবে, জবাব দিতে পারলে একটা সমঝোতা আসবে। আমার কথা হচ্ছে আমরা কর ফাঁকি দেওয়ার প্রশ্ন আসবে কেন যেখানে কোনো ব্যক্তি এটাকে দেয় না, একটা প্রতিষ্ঠান এটাকে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়। এই ধরনের যে ভুল বোঝাবুঝিটা, দেয়া নেয়া, পাওয়া না পাওয়ার বিষয়টা আপনারা বলছেন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে দেন, প্রতিষ্ঠানটা প্রসিডিউর মেইনটেইন করে দেয় এবং আপনাদের কাছ থেকে তারা তথ্য নিয়েছে। তো আসলে কর দেয়ার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো ধরনের দুর্বলতা, ব্লান্ডার, সিস্টেমগত জটিলতা এগুলো সম্ভব কিনা? একটা জায়গায় ইয়ে হতে পারে, যেমন মনে করেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যারা আপনার ইয়ে পেয়ে থাকে, আপনার মুনাফা পেয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি প্রফিট। দেখবেন আপনি আমাদের এখানে কতগুলো স্টেজ আছে যে একটা পর্যায়ে গেলে তাকে বলা হয় প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। আমরা যেই লভ্যাংশটা দেই, এইটা আমরা কিন্তু বাংলায় বলছি লভ্যাংশ, এইটা অ্যাকচুয়ালি প্রফিট। কারণ এরা কেউ আমাদের ব্রোকার নয়, এরা আমাদের বিজনেস পার্টনার। বিজনেস পার্টনারকে যখন টাকা দেওয়া হয় তখন এটাকে বলা হয় প্রফিট। একজন আননোন লোককে যখন কোনো কিছু সেল করার জন্য দেওয়া হয় তখন এটাকে আপনি ব্রোকারেজ বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। টার্ম ইউজ করার উপরে কিন্তু ট্যাক্সের কোনো ভেরিয়েশন থাকতে পারে আমার ধারণা। আমি ট্যাক্সের দক্ষ লোক নই। হতে পারে যে ব্রোকারেজ লিখলে এক ধরনের অ্যাপ্লিকেশন, কমিশন লিখলে এক ধরনের অ্যাপ্লিকেশন, প্রফিট লিখলে এক ধরনের অ্যাপ্লিকেশন, ইনসেন্টিভ লিখলে এক ধরনের অ্যাপ্লিকেশন। ইট কুড বি হ্যাপেন, আমি জানি না, আমার দেখতে হবে। এখন যারা কর এক্সপার্ট আছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বাট আমরা বরাবর যেটা দিয়ে থাকি সেটা কিন্তু আমরা আসলে তাদেরকে এই ব্যবসায়িক লাভটাই দিয়ে থাকে, তাই তারাও এন্টারপ্রেনার। যারা আমাদের থেকে প্রফিটটা নেয় তারা কিন্তু অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার। তাহলে তারা কি নিচ্ছে? আমাদের থেকে প্রফিট নিচ্ছে। প্রফিট আমরা আবার শেয়ার করি। যেহেতু তারা আমাদের সাথে প্রফিট শেয়ার করে, একটা সময় তাদের পদবি হয়ে যায়
প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সংখ্যাগত বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হতেই পারে। সেই নিরিখে যেটি জিজ্ঞেস করব আপনাকে, 32 কোটি টাকা ভ্যাট ফাঁকির কথা এসছে, খান আইয়ুবান চার্টার্ডকে কি আপনারা বলেছেন যে যে ফিগারটা দেখানো হচ্ছে এটি কতটা এর মধ্যে? ওনারা আগামীকাল বসবেন, ওনারা আমার সাথে কনসেন্ট দিয়েছেন, ওনারা আবার বসবেন আমাদের সাথে, আমাদের অ্যাকাউন্ট ডিপিটিশনের সাথে বসবেন, বসে ওনারা দেখবেন যে কোথায় এই জিনিসটা মিসিং হলো। যদি ওনারা দেখেন মিসিং হয়নি, তখন ওনারা এনবিআরে যাবেন, এনবিআরে গিয়ে এনবিআরের কাছে জানতে চাইবেন যে আপনারা যে ফাইন্ডিংস আছে দেন, এটাকে ম্যাচিং করবে বলে ওয়াদা করেছেন কালকে আমাদের সাথে। কিন্তু আমি আবারও বলবো, এগুলা কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক এই কাজগুলো করে না, তারা একটা প্রতিষ্ঠানকে হায়ার করে, তাদেরকে পে করা হয় এটার জন্য। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু এনশিওর যে যে ক্লেমটা আসছে এটা কতটুকু সত্যি, কারণ আমাদের পক্ষে সম্ভব না। আপনারা বলছেন যে ভ্যাট ট্যাক্স দিয়েছেন অ্যাকর্ডিং টু মাই ফার্ম চার্টার্ড অ্যাকাউন্ট, আর এনবিআর বলছে যে এত বড় একটা বাকি। কিন্তু এনবিআর কিন্তু আমাদের কাছে বুঝাবুঝিটা কেন হচ্ছে? আপনি যে বলছেন এনবিআর বলছে, এটা কিন্তু গণমাধ্যমে এসেছে। আমি কি করে এস্টাবলিশ করব এনবিআর বলেছে? কারণ এনবিআর তো আমার কাছে কোনো চিঠি পাঠায়নি। তাহলে গণমাধ্যমে যেটা আসছে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু নিশ্চিত হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না এনবিআর থেকে একটা রিটেন ফরম্যাটে কমপ্লেইন আসবে। তো আমরা ধরে নিচ্ছি আনুমানিক যে গণমাধ্যমের কথাটার মধ্যে সত্যতা আছে, সেই হিসাবে আলোচনা করা যেতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এনবিআর আমাদেরকে লিখিত না পাঠাবেন, আমরা নিশ্চিত বলবো না যে ওনারা এটা কমপ্লেইন করেছেন বা ক্লেম করেছেন। আপনারা অপেক্ষা করছেন? আমরা অপেক্ষা করছি ওনাদের, এই আমরা আমাদেরকে ডাকবে, আমরা যাব।